ইনশাল্লাহ। আর সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখেন। এমনি আমার কথা শোনা যাচ্ছে কিনা, যারা অনলাইনে সংযুক্ত আছেন শুনতে পাচ্ছেন কিনা? জি। যাই হোক, আমরা দেখেন বোর্ডে লিখছি কালপেবল হোমিসাইড আর মার্ডার। কালপেবল হোমিসাইডের সংজ্ঞা আছে 299 ধারাতে, মার্ডারের সংজ্ঞা আছে 300 ধারাতে। দেখেন, প্রথমত হচ্ছে যে হোমিসাইড। হোমিসাইডটা কি? হোমিসাইড, এটা দুইটা শব্দ, এটা হোমি আর এটা হচ্ছে সাইড। হোমি হচ্ছে হিউম্যান থেকে আসছে, মানে মানব, মানে মানুষ হতে হবে। অন্য কিছু প্রাণী মারা গেলে এই ধারায় আসবে না। তখন প্রাণী যদি মারা যায় ক্ষয়ক্ষতি হবে, সেটা আর্থিক ক্ষতিপূরণের জন্য আলাদা মামলা ধারায় আছে। এটা হতে হবে অনলি হিউম্যান যদি হয় তখন। সাইড মানে হচ্ছে যে মার্ডার, মৃত্যু আর কি। তো এই যে হোমিসাইড, যে কোনো একটা প্রাণী যদি মারা যায় সেটা হচ্ছে হোমিসাইড। ওই মানুষ যদি মারা যায়, মানুষের প্রাণ হরণ হয়, সেটা হোমিসাইড। এই হোমিসাইডটা বিভিন্ন প্রকার হতে পারে। লফুল হোমিসাইড হতে পারে, আনলফুল হোমিসাইড হতে পারে। লফুল কোনটা? যেমন বিজ্ঞ আদালত ফাঁসির আদেশ দিয়ে দিলেন, ওই আদেশের পরিপ্রেক্ষিতে তাকে ফাঁসি কার্যকর করা হলো, এটা কি লফুল হোমিসাইড। তাহলে এই জায়গাগুলো কি আইনত তাকে মেরে ফেলা হয়েছে, সুতরাং এটার কোনো অপরাধ নাই, এর জন্য কেউ সাজা পাবে না, কারণ এটা আদালতের নির্দেশেই নির্দেশটা বাস্তবায়ন হয়েছে, কার্যকর করা হয়েছে। এটা লফুল হোমিসাইড। এরপরে জাস্টিফাইড হোমিসাইড আছে। জাস্টিফাইড হোমিসাইড কোনগুলা? যেমন আমরা 100 ধারাতে পড়ছি, 6টা ক্ষেত্রের নিজ দেহ বা অন্যের দেহ রক্ষার জন্য 6টার ক্ষেত্রে অপরাধীকে মেরে ফেলা যাবে, সেই ক্ষেত্রে কোনো অপরাধ হবে না। অবশ্যই মামলা হবে, আপনি আসামি হতে পারেন, কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন, যেমন এই ক্ষেত্রে কে দাবি করবে যে এক্সেপশনে পড়তেছে, জেনারেল এক্সেপশনে বা প্রাইভেট ডিফেন্স ইউজ করার ক্ষেত্রে গিয়ে আমি এই তাকে মেরে ফেলছি বা এই অফেন্সটা করছি, সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন, এই প্রমাণের ভার তখন আপনার উপর আসবে এভিডেন্স অ্যাক্টের 105 অনুযায়ী। যে আপনাকে প্রমাণ করতে হবে, যে আপনি দাবি করতেছেন যেহেতু আপনার আসামি, তখন আসামিকে প্রমাণ করতে হবে যে কোন কোন পরিস্থিতিতে সে এই কাজটা করছে। কেউ একজন বললো এই যে 100 ধারাতে যে 6টা ক্ষেত্র আছে, যদি কেউ দর্শন করতে আসে, তাহলে দর্শককে যদি মেরে ফেলা হয়, তাহলে সে যদি প্রমাণ করতে পারে, ওই মারার জন্য তো একটা মামলা হবে, মার্ডারের মামলা হবে। কিন্তু এই মামলায় যখন আসামি দাবি করবে যে না, ঘটনা এই ছিল, তাকে মেরে ফেলছে, এটা সঠিক, কিন্তু ঘটনা ছিল সে রেপ করতে আসছিল আমাকে অথবা আমার পরিবারের অমুক সদস্যকে, এই কারণে তাকে মেরে ফেলছে বা সে চেষ্টা করছিল, এইটাই। এরপরে এই 377 ধারাতে যে আনন্যাচারাল অফেন্স আছে, এই কাজের জন্য যদি কেউ আসে তাকে যদি মেরে ফেলা হয়, তাহলে কোনো অপরাধ হবে না। যাই হোক, এরপরে এমন আঘাত করতে যাচ্ছে যে আপনি নিশ্চিত মৃত্যুবরণ করবেন। দেখা যাচ্ছে যে কেউ একজন রামদার দিয়ে আপনার মাথার উপর কোপ দিতে যাচ্ছে, আপনি সুযোগ বুঝে তাকে আপনি কোপ দিয়ে ফেলছেন, দিলে সে মারা গেছে, আপনি মারা যান নাই, তখন কি আপনি সেলফ ডিফেন্স ইউজ করতে গেছেন। এই ক্ষেত্রে আপনি যদি প্রমাণ করতে পারেন যে এই প্রেক্ষাপটটা এটা ছিল, তখন আপনার কোনো সাজা হবে না। তাহলে এইটা কি জাস্টিফাইড বাই ল, যে আইন দ্বারা সমর্থিত, আপনাকে এই আইনে এই ক্ষমতাটা দিয়েছে যে আপনি মেরে ফেলতে পারবেন। এরপরে 103 ধারায় সম্পত্তি রক্ষার জন্য 4টা ক্ষেত্রে আপনি আসামিকে মেরে ফেলতে, ওই ভিকটিমকে মেরে ফেলতে পারবেন। তাহলে এটা কি আইনে আপনাকে সুযোগটা দিয়েছে। আবার আমরা যদি 46 সিআরপিসির 46 সাবসেকশন 3-তে দেখি, এ জায়গায় যে কি দেখলাম, যে পুলিশ যখন আসামিকে গ্রেপ্তার করতে যাবে, তখন মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য ক্ষেত্রে আসামিকে মেরে ফেলানোর অধিকার দেওয়া হয়নি। তার মানে এই দুইটা ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে পুলিশ এই কর্মকর্তা যদি আসামিকে গ্রেপ্তার করতে যায়, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয়, সেই ক্ষেত্রে যদি তাকে গুলি করে ফেলে গ্রেপ্তার করার স্বার্থে, যদি মারা যায়, তাহলে সে যদি এটা প্রমাণ করতে পারে, তাহলে কোনো অপরাধ হবে না। তাহলে এইগুলা কোনটা আসবে হোমিসাইডের মধ্যে? জাস্টিফাইড বাই ল, আইন দ্বারা সমর্থিত হোমিসাইড। তাহলে প্রথমত হচ্ছে যে মানুষ যখন মারা যাবে, তার লিগাল টার্ম হচ্ছে হোমিসাইড। একজন মানুষ মারা গেলে এটা কখনো কখনো লফুল হোমিসাইড হবে, কখনো আনলফুল হতে পারে। এই লফুলের মধ্যে আবার কখনো জাস্টিফাইড বাই ল হবে, যে আইন দ্বারা সমর্থিত। এরপর আনলফুল অফেন্স ইটা হবে কখন? আনলফুলি হবে হচ্ছে এই কালপেবল হোমিসাইড আর এই মার্ডার যদি আসে, তখন এই দুইটা। এখন এই দুইটার মধ্যে কালপেবল হোমিসাইডটা কোনটা? নিন্দনীয়
নরহত্যা, অর্থাৎ যার জন্য একটা সাজা উল্লেখ আছে। যেমন কেউ মারা গেছে, এখন কোন পরিপ্রেক্ষিতে মারা গেছে সেই পরিস্থিতির উপর নির্ভর করবে যে এটা কি কালপেবল হোমিসাইড হয়েছে নাকি মার্ডার হয়েছে। তাহলে দেখেন, এই যে যে কালপেবল হোমিসাইড, প্রত্যেকটা মৃত্যু যা ঘটবে যার জন্য ন্যূনতম সাজা আছে সেটা কালপেবল হোমিসাইড। এটা যদি নৃশংস হয়, এর মধ্যে মার্ডারের যে 300 ধারায় প্রথম পার্টে 4টা প্রেক্ষাপট উল্লেখ করা আছে, ওই প্রেক্ষাপটের মধ্যে পড়ে, তখন এটি মার্ডার যাবে। আর যদি এর পরের দ্বিতীয় অধ্যায়ে 5টা এক্সেপশন আছে, এক্সেপশনের মধ্যে যদি পড়ে তখন সেটি হয়ে যাবে কালপেবল হোমিসাইড। অর্থাৎ কালপেবল হোমিসাইডের সাজার ভিতর দেখবেন 304 ধারাতে লেখা আছে নট অ্যামাউন্টিং টু মার্ডার। দেখছেন কিনা? অর্থাৎ মার্ডার হবে না এইরকম কালপেবল হোমিসাইড। তার মানে বুঝলাম যে মার্ডারটা আলাদা একটা অফেন্স। এই মার্ডারটা হচ্ছে যে যখন বেশি অপরাধ হবে তখন মার্ডার হবে, আর মার্ডার হবে না এইরকম যখন কালপেবল হোমিসাইড হবে। তার মানে প্রত্যেকটা কালপেবল হোমিসাইড মার্ডার, কিন্তু প্রত্যেক মার্ডারটা কালপেবল হোমিসাইড না, প্রত্যেকটা মার্ডারের মধ্যে কালপেবল হোমিসাইডের উপাদান আছে। তার মানে কিন্তু মার্ডারের উপাদানটা সব কালপেবল হোমিসাইডের মধ্যে নাই। এখন দেখেন, এই যে কালপেবল হোমিসাইডের সংজ্ঞা দেখবেন 299 ধারায় 3টা উপাদান আছে, ইন্টেনশন আছে, নলেজ আছে, নেচার অফ ইনজুরি আছে। মার্ডারের মধ্যে 4টা উপাদান আছে, নলেজ আছে, ইন্টেনশন আছে, নেচার অফ ইনজুরি আছে, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট আছে। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের আলোচনা করব বোঝার সুবিধার্থে, দেখবেন পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই যে নলেজ, দেখেন এইদিকে কালপেবল হোমিসাইডের নলেজ আছে, মার্ডারেও নলেজ আছে। একটা ঘটনা যদি এরকম হয় যে আপনার পিছনে একটা পর্দা দেওয়া আছে, পর্দার ওই পাশে একজন লোক আছে, আপনার বন্ধু বলতেছে যে ঠিক আছে পর্দার ঠিক ওই যে জায়গাটা কালো আছে ওই জায়গাটা গুলি করতে দেখি পারিস কিনা, হাতে পিস্তল আছে। যাকে বলতেছে ওই বন্ধু হয়তো জানে না যে পিছনে আরেকজন আছে, সে তাক করে নিশানা করে দিয়ে দিচ্ছে, গুলি ছুঁড়ে ফেলছে, পিছনে ছিল আরেকজন, সে মারা গেছে। এই যে পাশে যে উস্কানি দিল তার উদ্দেশ্য ছিল যে ও যেন মারা যায়। এই উদ্দেশ্যটা যদি থাকে, এই যে গুলি ছুটছে, সে কোনো অপরাধে অভিযুক্ত না হতে পারে, খালাসও পেয়ে যেতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে, কারণ তার নলেজটা ছিল না। তার ওই যে মার্ডারের নলেজটাও নাই, কালপেবল হোমিসাইডের এই নলেজটাও নাই। কিন্তু এই যে পাশে যে ব্যক্তিটা উস্কানি দিয়েছে সে ব্যক্তি কি, তার নলেজ আছে কি নাই? আছে। এই কারণে সে কি করতে পারে, সে কালপেবল হোমিসাইড করছে। খেয়াল করেন, এই ব্যক্তিটা যখন আমাকে উস্কানি দিচ্ছে, আমিও যদি জেনে বুঝে ওই কাজটা করি, যেমন কাউকে মারার জন্য কেউ ভাড়াটি খুনি নিয়ে আসছে, ঠিক আছে তোমাকে 2 লক্ষ টাকা দেবো, ওকে মেরে ফেলতে হবে, সে রাজি হলো, তার পরিপ্রেক্ষিতে আরেকজনকে খুন করলো, তখন সেটি কি হবে? এই দুইজনই কি করছে? মার্ডার করছে। হ্যাঁ, যে উস্কানি দিয়েছে, যে টাকা দিয়েছে সে হয়তো উপস্থিত ছিল না, কিন্তু আমরা পেনাল কোডের 34 ধারা অনুযায়ী কি দেখলাম যে জয়েন্ট লায়াবিলিটি করার জন্য সেও এই জায়গায় কি দায়ী। এই জায়গায় অ্যাকচুয়াল প্রেজেন্সটা দরকার নাই, কিন্তু পার্টিসিপেশনটা তার আছে। সমগ্র এই ঘটনার সঙ্গে তার একটা পার্টিসিপেশনটা আছে। পার্টিসিপেশনটা কি ছিল? সে অর্থ দিয়েছে, কন্ট্যাক্ট করছে, অর্থ দিয়েছে, ষড়যন্ত্র করছে, এরা প্ল্যান করছে। তাহলে কমন ইন্টেনশন ছিল এদের সবার। ঘটনাস্থলে সবাই উপস্থিত নাও থাকতে পারে, কিন্তু কমন ইন্টেনশনটা সবার ছিল। তাহলে এই যে কমন ইন্টেনশনটা যখন ছিল, তখন এই ব্যক্তিটা উভয় কি করলো? মার্ডার করছে। তাহলে উভয়ের উদ্দেশ্য কি ছিল? মেরে ফেলানো। মার্ডার করলো। দেখেন, যে কাজটা জন্য আঘাত করা হচ্ছে সেই আঘাতটাই করা হয়েছে মেরে ফেলানোর জন্য। খেয়াল করেন, এটা মার্ডার। যেমন কেউ একজন একটা তরবারি দিয়ে এসে আঘাত করলো কাউকে, দাঁড়া তোরে আজকে আজকে শেষ করে দিব, তাহলে সে এই আঘাতটা করছে কি করার জন্য? মেরে ফেলানোর জন্য। ওই আঘাতের ফলে ওই লোকটা মারা যাক, ওই লোকটার পাশে ভুল করে না আরেকজন মারা যাক, সেটা কি হবে? মার্ডার হবে। কারণ তার উদ্দেশ্য কি ছিল? মেরে ফেলার উদ্দেশ্য ছিল। আর এই যে যে নলেজটা যার ছিল না, উস্কানি দিয়েছে আরেকজনে, কিন্তু এই নলেজটা না থাকার কারণে এটা কি হয়ে গেল? কালপেবল হোমিসাইড হয়ে গেল। ইন্টেনশন। এই ঘটনায় দেখেন, এই যে ভাড়াটি এখনই আর যে ব্যক্তিটা খুন করাচ্ছে, দুইজনের উদ্দেশ্য কি? ওকে মেরে ফেলানো। ওর মারতেছে হয়তো অন্য কোনো স্বার্থে, আর এই ভাড়াটি এখনই মারতেছে সে কিছু টাকা পাবে এই কাজটা করে দিলে। দুইজনের উদ্দেশ্য কি? খুন করে ফেলানো। তাহলে এটা হবে মার্ডার। আর যখন এই যে গুলি করার ক্ষেত্রে
যখন একজন ব্যক্তি গুলি করতেছে সে জানে না যে কি জন্য গুলি করছে, সে হয়তো ফাঁকা গুলি করতেছে, অথবা কোনো ঝোপের আড়ালে সে মনে করছে যে সুন্দরবনে এই অঞ্চলে ওই পাশে কেউ থাকার কথা না, ব্যক্তি থাকার কথা না, কারণ যেহেতু বন জঙ্গল, সে ওটা মনে করে সব বিশ্বাসে গুলি করে দিচ্ছে নিশানা তাক করে। অথবা কেউ একজন বন্ধু বললো যে ওই জায়গায় গুলি কর, পিছনে বাঘ আছে, যে ওইদিকে বাঘ থাকলে সরে যাবে। যেহেতু আসলে বাঘ ছিল না, ওই জায়গায় মৌয়ালি ছিল, সে আপনার মধু সংগ্রহ করতে গেছে, তার গায়ে লেগে গেছে, সে মারা গেছে। এইটা হয়তো পাশের ব্যক্তি জানতো, যদি সে জেনে বুঝে এই কাজটা করে, পাশের ব্যক্তিটা কালপেবল হোমিসাইড করছে, কিন্তু এই ব্যক্তিটা কোনো অপরাধ নাও করতে পারে, খালাসও পেয়ে যেতে পারে। তাহলে এই ব্যক্তির কি ইন্টেনশন ছিল এই জায়গায়? ছিল না, কিন্তু তার কাজের মাধ্যমে কিন্তু মারা গেছে। তারপরেও তার ইন্টেনশনটা না থাকার কারণে এটি কি হয়ে গেল, কালপেবল হোমিসাইড হয়েছে। আর যদি তার ইন্টেনশনটা থাকতো, তার নলেজ থাকতো, তাহলে তখন সেটা কি হতো, মার্ডার হতো। এরপর হচ্ছে নেচার অফ ইনজুরি। আপনার একটা রোগ আছে, এটা আমি জানি, আর কেউ জানে না। এটা জেনে আমি ঠিক ওই জায়গাটা আঘাত করলাম। আঘাত করার ফলে যে আঘাতের ধরনটা এমন ছিল যে স্বাভাবিকভাবে ওই জায়গাটা যদি আপনাকে ওই আমি আঘাত করতাম সুস্থ ব্যক্তিকে, তাহলে লোকটা মারা যেত না এবং কেউ মরেও না। দেখা যাচ্ছে যে জোরে একটা থাপ্পড় দিলাম আপনাকে, এখন একটা থাপ্পড় দিলে কেউ মারা যাবে? যাবে না। দেখা যাচ্ছে যে আপনার পিঠে কোনো একটা সার্জারি ছিল, এটা আমি জানি, জেনে আপনি, আমার উদ্দেশ্য ছিল, ইন্টেনশন ছিল ওই সার্জারিতে যে কোথায় দেবো, সেইটা মনে করেই আমি ঠিক সেই জায়গায় আঘাত করছি। এই আঘাতের পরিমাণটা এতটা জোরে ছিল না, যার কারণে সার্জারির ওই জায়গাটা সিলাইটা ছিঁড়ে যাবে। কিন্তু আমি জানি যে আপনার ওই জায়গায় দুর্বলতা আছে, আমি ওই জায়গায় আঘাত করার কারণে আপনার যখন সিলাইটা খুলে গেছে, তখন এই কাজটা হয়ে গেছে মার্ডার। কারণ আমার নলেজ ছিল, ইন্টেনশনও আছে। কিন্তু এই যে যে আঘাতের ধরনটা, এই আঘাতের ধরনে অন্য কেউ মারা যায় না, এবং আমার এই নলেজটাও নাই যে আপনার ওই জায়গায় এই সার্জারিটা আছে। না জেনে আমি আঘাত করলাম, এবং এই আঘাতটা যদি আরেকজনকে, সুস্থ ব্যক্তিকে করি, ওই সুস্থ ব্যক্তিটা মারা যাবে না। এই অবস্থায় যদি ওই লোকটা মারা যায় আর আমি প্রমাণ করতে পারি যে আমার নলেজটা ছিল না, সে যে এই ভালনারেবল সিচুয়েশনে আছে, তার যে অপারেশন আছে, সার্জারি করা আছে এই জায়গাটা, এটা আমার জানা ছিল না, এটা যদি আমি প্রমাণ করতে পারি, তখন সেটা হয়ে যাবে কালপেবল হোমিসাইড। কালপেবল হোমিসাইড এমন একটা অফেন্স যার জন্য একটা মানুষ মারা যাচ্ছে, কিন্তু শাস্তি অর্থদণ্ড হতে পারে। 200-300-4 ধারাতে দেখবেন অর্থদণ্ড হতে পারে। তাহলে নেচার অফ ইনজুরি, দুই জায়গার নেচার অফ ইনজুরিটা আমরা বুঝছি কিনা। এখন আঘাতের ধরন যদি এমন হয় যে আমি ওই অসুস্থ ব্যক্তিটাকে এমন করে আঘাত করছি যে ওই আঘাতটা যদি আমি সুস্থ ব্যক্তিকেও করি, সুস্থ ব্যক্তি মারা যাবে, তখন আঘাতের ধরনটা, এই জায়গায় নলেজ ছিল কি নাই, ডাজেন্ট ম্যাটার, দুইটাই মার্ডার। বুঝছেন কিনা? তাহলে আমি যদি একজন ব্যক্তি অসুস্থ রোগী, তাকে সে তার দুর্বল জায়গায় আঘাত করার কারণে সে লোকটা মারা গেছে, এই আঘাতটা আমি সুস্থ ব্যক্তিকে না করলে মারা যেত না। এই জায়গায় বিষয়টা আসবে যে আমার নলেজ ছিল কি ছিল না, নেচার অফ ইনজুরিটা আসবে না। এই জায়গায় হচ্ছে যে আমার নলেজ ছিল কিনা যে সে অসুস্থ। এই নলেজটা যদি থাকে মার্ডার, নলেজ যদি না থাকে কালপেবল হোমিসাইড। আর আঘাতের ধরনটা যদি এমন হয় যে সুস্থ ব্যক্তি মারা যাবে, তাহলে দুইটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে কোনো নলেজ টলেজ নাই, আঘাতের ধরনই হচ্ছে যে সে মারা যাবে। সুতরাং সেই জায়গায় আমি সুস্থ ব্যক্তিকে মারি, অসুস্থ ব্যক্তিকে মারি, যেটাই মারি না কেন, এটা মার্ডার হবে। এতটুকু বুঝছি কিনা? তিনটায়। লাস্টে দেখেন মার্ডারের আরেকটা আছে, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, আসন্ন বিপজ্জনক কাজ। আসন্ন বিপজ্জনক কেমন? আমরা এই যে ক্লাস করতেছি, এই থেকে হুট করে দরজা খুলেই কোনো কিছু বুঝতে না দিয়ে গুলি করে দিল আমাদের, অথবা কেউ এনে আমরা নিয়ে কোপানো শুরু করে দিল, অথবা ছুরিকাঘাত করতে করতে চলে গেল সবাইকে, আমরা কিছু বুঝে উঠতে পারি না। এই কাজটা কি আসন্ন বিপজ্জনক না? যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। অথবা কেউ আপনার ছুরি নিয়ে ঘুরতেছে, দেবো দেবো এরকম করতেছে, ভয় পেতে দেখাচ্ছে, তাহলে এই কাজটা করতে করতে কেউ একদম আঘাত দিয়ে ফেললো, তাহলে এই কাজটা আঘাত দিলে অবশ্যই তার কেটে যাবে, এটাই তো স্বাভাবিক। এখন কেটে যাওয়ার ফলে যদি ওই লোকটা মারা যায়, তখন এটা কি হবে? এই কাজটা, এটা ইচ্ছায় দেওয়া হয়েছে, ইন্টেনশনে নাকি নলেজ, আমি এটা জানতাম না যে এটা কোপ দিলে যে মারা যাবে, এই প্রশ্নের জায়গায় অভাব। এই জায়গায় হচ্ছে যে এই প্রকৃতিটাই ছিল যে একজন লোকজন জড়ো হয়ে আছে, আপনি কি করলেন, ওই জায়গায় উপরে ছাদ থেকে দেখলেন কিছু লোক আছে, আপনি ছাদ থেকে একটা ইট ফেলে দিলেন ওই জায়গায়, এই ইটটা যার মাথায় লাগবে মারা যাবে না? মারা যাবে। এটা কি আসন্ন বিপজ্জনক। এই বিপজ্জনক কাজটার ফলে যদি মারা যায়, এই ক্ষেত্রে বলতে পারবে না যে না আমি আসলে বুঝতে পারিনি যে ওই জায়গা থেকে
ইট ফেললে ওই লোকটা মারা যাবে, এটা আমি জানতাম না, এটা বলার সুযোগ নাই। তাহলে এই জায়গা হচ্ছে যে কাজটা ডেঞ্জারাস ছিল কিনা, যে আসলে বিপজ্জনক ছিল কিনা, যে ওইটা থেকে রেহাই পাওয়ার কার সুযোগ নাই, যে কেউ ঘটনা ঘটতে পারে, এরকম যদি হয় তখন সেটি কি হয়ে যাবে, মার্ডার হবে। তাহলে মার্ডার আর কালপেবল হোমিসাইডের মৌলিক পার্থক্যটা আমরা বুঝছি কিনা দেখেন। দুইটাই দেখেন, দুই সাইডেই নলেজ আছে, দুই সাইডে ইন্টেনশন আছে, দুই সাইডে দেখেন নেচার অফ ইনজুরি আছে, কিন্তু পার্থক্য আছে। ওই জায়গার নলেজ আর ওই জায়গার নলেজ এক না। কালপেবল হোমিসাইডের নলেজ হচ্ছে যে তার ওইটা জানা ছিল না, আর ওই জায়গা হচ্ছে যে আসামি সবাই জানে যে এই কাজটা করলে মারা যাবে, অথবা এই কাজটা মারা যাওয়ার জন্যই করা হচ্ছে। দেখা যাচ্ছে কেউ একজন আপনাকে বিষ এনে দিল, দিয়ে বললো যে এটা হচ্ছে ওষুধ, তুই অমুক অসুস্থ খুব, ওর একটা রোগ আছে, তুই এই খাবারের সাথে ওষুধটা মাখাই দে। আপনি সরল বিশ্বাসে কোনো কিছু না বুঝে খাবারের সঙ্গে বিষ মিশাই দিচ্ছেন, দেওয়ার কারণে ওই লোকটা খাইছে, খাওয়ার পরে মারা গেছে। তাহলে কি হবে, এই জায়গায় যে বিষ মিশালো সে হয়তো কর্মচারী, অথবা তার পাশে থাকে প্রতিবেশী বা বন্ধু, কেউ থাকতে পারে। এই লোকটার ক্ষেত্রে কালপেবল হোমিসাইড হবে। আর যে ব্যক্তিটা উদ্দেশ্য করে মারাইছে সে মার্ডার করছে, কারণ তার ওই কাজটাই উদ্দেশ্য, ওই বিষ মিশানোর ওই কাজটাই সে কি করছে, মার্ডার করার জন্যই করছে, তাকে মেরে ফেলানোর জন্যই করছে, তার উদ্দেশ্য ছিল ওইটাই। আর যে কাজটা করলো তার তো উদ্দেশ্য ছিল না, সে জানতেও না, তাহলে তার ক্ষেত্রে কি হবে, কালপেবল হোমিসাইড। আদালত যদি এটা বিচার করে, লাস্টে যদি প্রমাণিত হয় এটা কালপেবল হোমিসাইড একজন আসামির ক্ষেত্রে, এটা তার নলেজ ছিল না, ইন্টেনশন ছিল না, তখন সেটি কি হয়ে যাবে, কালপেবল হোমিসাইড হয়ে যাবে। আমরা কিন্তু এর আগে পড়ছি যে একটা ক্রিয়া আর মেন ক্রিয়া, এই দুইটা যদি না থাকে তখন সেটা অফেন্স হবে না, পানিশেবল অফেন্স হবে না। একটা ক্রিয়াটা কোনটা, যার যে কাজটা করলো তার জন্য একটা পানিশ আছে, পানিশমেন্ট আছে, এইটা হচ্ছে একটা ক্রিয়া, যে কাজটাই অপরাধ। আরেকটা হচ্ছে মেন ক্রিয়া, এই কাজটা করার সময় এই ঘুমাচ্ছেন কেন, এই কাজটা করার সময় তার মনের মধ্যে গিল্টি মাইন্ড ছিল, যে এই গিল্টি মাইন্ডের অনুপস্থিতি থাকলে কালপেবল হোমিসাইড হবে। আর যদি গিল্টি মাইন্ড থাকে তখন সেটি মার্ডার হয়ে যাবে। এখন একজন ব্যক্তি এই নজরুল ইসলাম সাহেবকে মারার জন্য রামদাদে কোপ দিতে গেছে, তার পাশে দেখা যাচ্ছে যে তার আরেকজন ছেলে দাঁড়াইছিল অথবা মেয়ে দাঁড়াইছিল, সে কোন রকম বেঁচে যেতে পারছে, কিন্তু ওই কোপটা লেগে গেছে তার সন্তানের গায়ে। তখন এটা কি হবে, এটা দুর্ঘটনা? নো, হ্যাঁ দুর্ঘটনা হতে পারে যে তারে মারতে যে আরেকজন মরছে, কিন্তু কাজটা মার্ডার হয়েছে, কালপেবল হোমিসাইড আনার কোনো সুযোগ নাই। এখন এই জায়গায় দেখা যাচ্ছে যে কেউ একজন উত্তেজিত হয়ে গেছে, কাউকে গালি দিল বাপ মা তুলে, এই যে গালি দিল, গালি দেওয়ার সাথে সাথে সে কি করলো, আরেকজনের ঘর থেকে দা এনে আরেকজনের দিয়ে দিছে, কোপ দিয়ে দিছে, মারা গেছে। তখন এটা কি হয়েছে, সাডেন প্রভোকেশনে হয়ে গেছে, তখন এটি হয়ে যাবে মার্ডার। এই যে তার পরে আমাদের যে সেকেন্ড পার্ট ব্যতিক্রম আছে, যে এই ব্যতিক্রমের মধ্যে প্রথম প্রকার কি আছে, সাডেন প্রভোকেশন। হঠাৎ করে যদি সে রেগে যায়, খেপিয়ে তোলা হয়, কাউকে এই যে গালাগালি করলো বা অন্য কোনো কিছু দেখে, এর ভিতরে অনেকগুলো জাজমেন্ট আছে, উদাহরণ আছে। একটা উদাহরণ হচ্ছে এরকম যে একজন ব্যক্তি বাইরে থেকে আসছে, এসে দেখে যে তার ওয়াইফ আরেকজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেছে, এটা দেখে তার মাথা কাজ করে নাই, সঙ্গে সঙ্গে সে ঘর থেকে অস্ত্র এনে গুলি করে দিতে বা মেরে ফেলছে। তখন এই কাজটা কি হয়েছে, সাডেন প্রভোকেশনে হয়েছে, কারণ তার এটা নিয়ন্ত্রণ সে করতে পারে নাই, মিজাজ গরম হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে মেরে ফেলছে। কিন্তু এই কাজটা যদি সেই সময় তার মিজাজ গরম হয়েছে, সেই সময় সে কিছু বলে নাই, পরবর্তীতে প্ল্যান করছে যে কিভাবে মারা যায়, পরবর্তীতে দেখা যাচ্ছে দা কিনলো অথবা ছুরি কিনলো, সুযোগ খুঁজলো, তখন এটা মার্ডার হবে। তাৎক্ষণিকভাবে করলে কালপেবল হোমিসাইড, আর যদি সুযোগ বুঝে ঠান্ডা মাথায় এই কাজটা করে প্রস্তুতি নিয়ে, তখন সেটি হয়ে যাবে মার্ডার। যাই হোক, আমাদের অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা পড়তে পারি। আচ্ছা, এই জায়গায় দেখেন গুরুতর আকস্মিকটা পড়লাম, এরপরে 2 নম্বরটা আছে। ও এই জায়গায় আরেকটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা যে কাজ করতেছে সেই কাজের ক্ষেত্রে যদি কেউ সে এই কি বলে যে কেউ সেইটাই উত্তেজিত হয়ে আঘাত করে, সেই আঘাতের ফলে যদি কেউ মারা যায় তখন সেটি মার্ডার হবে। যেমন একজন ম্যাজিস্ট্রেট বিচার করতেছে, সাক্ষ্য গ্রহণ করতেছে, করার সময় তিনি বললেন সাক্ষীকে
তা আপনি মিথ্যাভাবে সাক্ষ্য দিয়েছেন, আপনার একটা কথা আমি বিশ্বাস করে যান, আপনার কোনো সাক্ষ্য নিব না। সাক্ষী রাগান্বিত হয়ে ম্যাজিস্ট্রেটকে মেরে ফেললো, তখন এটা কি হবে? মারা হবে। কারণ সরকারি কর্মকর্তার কাজের ওই ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয়, সরকারি কর্মকর্তা উস্কানি দেয়, তাকে মেরে ফেলা যাবে না। পুলিশ কর্মকর্তা আসছে আপনাকে গ্রেপ্তার করতে, যথাযথ তার আইডেন্টি কার্ড দেখাইছে, দেখানোর পরেও আপনি কি করলেন? তাকে মেরে ফেললেন, তখন এই কাজটা মার্ডার হবে। তখন অর্থাৎ সরকারি কর্মকর্তা আইন বলে যদি কোনো কাজ করে, সেই ক্ষেত্রে আপনি সেলফ ডিফেন্স ব্যবহার করতে পারবেন না। এটাও আমাদের এই পেনাল কোডের 99 ধারাতে উল্লেখ আছে। সেটা ভুল ক্রমে দিলে সেটা আলাদা ব্যাপার, যদি সরল বিশ্বাসে দিয়ে দেন, এটা প্রমাণের বিষয়। এরপরে হচ্ছে কেউ যদি ব্যক্তিগত অধিকার প্রয়োগের সময় অতিরিক্ত করে ফেলে। কি করছো? দেখা যাচ্ছে আপনাকে কেউ মারতে আসছে, এই মারার ক্ষেত্রে আপনি হয়তো তাকে একটা কিল ঘুষি দিলে হয়ে যেত, কিন্তু আপনি গুলি করে দিচ্ছেন, তখন সেই কাজটা কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। কারণ আপনার সেলফ ডিফেন্স হ্যাঁ, ব্যবহার করার সময় অতিরিক্ত করে ফেলছেন। এরপরে সরকারি কর্মকর্তা যদি তার দায়িত্ব পালনের সময় এটাই অতিরিক্ত করে ফেলে, ধরো তুমি যেমন স্যার যে দিতেন কোনো এক আসামিকে ধরে নিয়ে আসতে সোমবারে পারবে, সে ওই জায়গায় ধস্তাধস্তি নিজের এক তো হাত পর্যায়ে মেরে ফেলছে। এই যে 46-এর 3 সিআরপিসি 46 সাবসেকশন 3-তে আছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে মেরে ফেলতে পারে রুট দিছি গ্রেপ্তার করার দিছি ক্ষেত্রে, দেখ দা অন্য ক্ষেত্রে পারবে না। কিন্তু অন্য ক্ষেত্রেই দেখা মনে যাচ্ছে যে আগে সে তোমার নাম গুলি লিখছি সরল দিল্লি বিশ্বাসে মেরে ফেলছে, গুলি করে ফেলছে, এটার লাগে তখন তার সেলফ ডিফেন্সের জন্য যদি এটা করে থাকে, অথবা আসামি আক্রমণাত্মক ছিল, আসামি তাকে মেরে ফেলছিল বা আটক রাখছিল, এরকম পরিস্থিতি যদি সে মেরে ফেলে, তখন সেটি কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। এরকম একটা রিটেন পরীক্ষার একটা প্রশ্ন ছিল যে একজন পুলিশ একটা চোরকে, একজন চোর তার একজন পুলিশ কাস্টডি থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় পুলিশ কি করলো? একটা গুলি করলো ওই চোরকে, গুলি করতে গিয়ে পার্শ্ববর্তী দণ্ডায়মান ব্যক্তির গায়ে লাগলো, চোরের গায়ে লাগে নাই। পুলিশ কোনো অপরাধ করছে কিনা? অপরাধ করছে। কোন অপরাধ করছে? কালপেবল হোমিসাইড করছে। কারণ 46 সাবসেকশন 3-তে সিআরপিসি অনুযায়ী মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তার এই এখতিয়ারটা দেয়া নাই। যদি মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের অভিযুক্ত আসামি হতো, তিনি গুলি করলে মেরে ফেলতে পারতেন, কিন্তু গুলি করার এখতিয়ারই তার নাই। এখতিয়ার আছে? এখতিয়ার নাই। এই জায়গায় পার্শ্ববর্তী ব্যক্তি আটক হলো, ওই গুলি লেগে মারা গেল নাকি ওই চোর মারা গেল, সেটা বিষয় না, সে তার এই কাজটাই ঠিক হয় নাই, আইন সমর্থন করে না, জাস্টিফাইড বাই ল নয়। সুতরাং এই কাজটা অফেন্স হয়েছে। এখন হচ্ছে যে কোন ধরনের অফেন্স হলো, কালপেবল হোমিসাইড নাকি মার্ডার? কালপেবল হোমিসাইড হয়েছে, কারণ তার আত্মরক্ষার এই জায়গায় প্রেক্ষাপট হতে হবে। যদি সে ইচ্ছা করে কাজটা করে, সরল বিশ্বাসে না করে, তাহলে মার্ডার। আর যদি সরল বিশ্বাসে মনে করে যে না, তার হয়তো এই আসামিকে ধরে নেওয়াটা তার দায়িত্ব, তাকে এই ধরে নেওয়ার ক্ষেত্রে তিনি গুলিও করতে পারেন, সেটা মনে করে যদি তিনি গুলিটা ছোড়েন আর সেই গুলির ফলে যদি মারা যায়, তখন সেটি কালপেবল হোমিসাইড হবে। আর যদি তিনি এটা ইচ্ছাকৃত ভাবে করে, তখন সেটি কি হবে? মার্ডার হবে। কারণ চোরের সাজা কত বছর হতে পারে? 7 বছর হবে সর্বোচ্চ, যদি 380 ধারায় হয়। আর 79 ধারায় হলে মাত্র 3 বছর। তাহলে 3 বছর আর 7 বছর, এই 7 বছর মানে অভিযুক্ত ব্যক্তিকে তো সে মেরে ফেলতে পারে না। সুতরাং সে তার অধিকার বেশি প্রয়োগ করছে, ধস্তাধস্তি করছে, এই কারণে হয়তো মেরে ফেলছে, তার এখতিয়ারের বাইরে গিয়ে, তখন সেটি কালপেবল হোমিসাইড হবে। এরপরে হচ্ছে সাডেন ফাইট, হঠাৎ মারামারি শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে দুই গ্রুপে তর্ক বিতর্ক করতেছে, করতে করতে সবাই লাফাই উঠছে, উত্তেজিত হয়ে গেছে, তখন এই মারামারিতে মারা গেছে কিছু লোকজন, তখন এটি মার্ডার হবে না, এটি কি হবে? কালপেবল হোমিসাইড হবে। কারণ এটি হঠাৎ করে গ্যাঞ্জাম বেঁধে গেছে। এইগুলো গ্রামগঞ্জে বেশি হয়, যে এখনো অনেক শহরে হয় রাজনৈতিক বিষয় নিয়ে, গ্রামে হয় জমি টমি নিয়ে, বা কেউ কারো গালি দিল, তুই আমার এত বড় সাহস, তুই এই বলছিস, এই তুই আমার ঘরে আসলে বা আমার সীমানায় আসছিস, এইগুলা নিয়ে দেখা যাচ্ছে যে দুই পক্ষে এতটা উত্তেজিত হয়ে যায় যে কে কি করতেছে, কে কি কারে মারতেছে, কি দিয়ে মারতেছে, এটার আর কনসিকুয়েন্সটা থাকে না, যে আমি যে কাজ করতেছি এর কনসিকুয়েন্সটা কি, এটাই তার জ্ঞান হারিয়ে ফেলে, এটাই তার মাথায় কাজ করে না। তখন যদি কেউ ওই মারামারিতে নিহত হয়ে যায়, তখন সেটি হবে কালপেবল হোমিসাইড। এটা প্রমাণ করবে কে? আসামি পক্ষ বলবে যে, যখন অভিযুক্ত বাদী পক্ষ তো মামলা করবে কি 302 ধারায় মার্ডার,
বাদীপক্ষ কখনো কালপেবল হোমিসাইডে মামলা করবে না, বাদীপক্ষ বড়টা ধরবে। এই বড়টা দাবি করতে গিয়ে আসামি পক্ষ তখন প্রমাণ করবে যে না, ঘটনা আসলে এটা ছিল না, ছিল এই প্রেক্ষাপট এটা, তখন সে খালাস পাবে যদি সে প্রমাণ করতে পারে। এরপরে হচ্ছে যে ডেথ উইথ কনসেন্ট, মৃত্যুতে সম্মতি দেওয়া, সম্মতি সহকারে মৃত্যুবরণ করা বা মৃত্যুর ঝুঁকি নেওয়া। 18 বছরের নিচের কোনো ব্যক্তি যদি মৃত্যুর ঝুঁকি দেন তাহলে সে মার্ডার হবে, কারণ 18 বছরের নিচের ব্যক্তি মৃত্যুর ঝুঁকি নিতে পারে না। 18 বছরের মৃত্যু, 18 বছরের কম বয়সী একজন ব্যক্তিকে আপনি 20 তলায় এই জায়গায় বিল্ডিং এর কাজে লাগাই দিলেন, তাহলে 20 তলায় যখন বিল্ডিং কাজে লাগাই দিলেন ওই জায়গাতে পড়ে গেলে সে মারা যাবে, যেতে পারে, মারা যাবে তো না, অবশ্যই মারা যাবে। ওই জায়গা থেকে যদি সে পড়ে যায় মারা যাবে না, মারা যাবে। তাহলে এই ঝুঁকিটা যদি সে নিয়ে, আপনি এই ঝুঁকিটা নিতে পারবেন না। আপনি যদি তাকে অ্যাপয়েন্ট করেন, আপনি মার্ডার করলেন তাকে। আর যদি সে 18 বছরের বেশি হয়, সে যদি বলে যে না সমস্যা নাই, ও যে কিছু হবে না, ওই জায়গা থেকে যদি সে পড়ে মারা যায় তাহলে এটি হবে কালপেবল হোমিসাইড, এটি মার্ডার হবে না। তাহলে মৃত্যু ঝুঁকি যদি নেয় অথবা এমন রোগে ভোগে আক্রান্ত, সে বলতেছে যে দোস্ত আমি তো আর বেঁচে থাকতে চাই না, আমার মেরে ফেল গুলি করে। এখন এটা যদি বয়স 18 বছরের উপরে হয়, আপনিও দেখলেন যে হওয়া তো এমনিতে মারা যাবে, ক্যান্সার হয়েছে, যা মেরে দি, দিলেন বাড়ি মেরে মাথায় অথবা গুলি করে দিলেন, তখন সেটি হবে কালপেবল হোমিসাইড। কিন্তু ওই ব্যক্তিটা যদি 18 বছরের নিচে হয়, যতই কান্নাকাটি করুক ছটফট করুক, আপনি যদি তাকে মেরে ফেলেন আইন অনুযায়ী সেটি মার্ডার হবে। তাহলে আমরা দেখলাম কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে মৌলিক কিছু পার্থক্য দেখলাম, এবং প্রেক্ষাপট অনুযায়ী কখনো কালপেবল হোমিসাইডটা মার্ডারে রূপান্তর নিচ্ছে, আবার মার্ডার মনে হচ্ছে কিন্তু আবার এটি কালপেবল হোমিসাইড হয়ে যাচ্ছে। আবার একই ঘটনার ক্ষেত্রে কারোর ক্ষেত্রে মার্ডার হচ্ছে, কারোর ক্ষেত্রে কালপেবল হোমিসাইড হচ্ছে। আবার যত আসামি জড়িত আছে সবাই মার্ডারের সঙ্গে সংযুক্ত হচ্ছে উপস্থিত না থেকেও। কেউ একজন দেখা যাচ্ছে যে শুধু টাকা দিয়েছে, ওকে মেরে ফেলানোর জন্য যত টাকা লাগে আমি দিব, সে আর কিছুই করে নাই, কোনো জায়গায় পার্টিসিপেশন নাই, শুধু টাকাটা দিয়েছে, সেও এই মার্ডারের আসামি। এই তাকে আসামি হিসেবে কিভাবে আনবেন? 34 ধারাটা, পেনাল কোডের 34 ধারা যখন উল্লেখ করা হবে, তখন সে কমন ইন্টেনশনটা যখন দেখাবেন যে এর উদ্দেশ্য ছিল ওকে মেরে ফেলাম, এই কারণে সে অর্থদাতা ছিল, তাহলে অর্থ যোগানদাতা যখন থাকবে তখন সেটি 34 ধারা অ্যাড করলে সেও আসামি, সমান সাজা পাবে। এই জায়গায় আলাদা আলাদা সাজা পাওয়ার সুযোগ নেই। আর মৃত্যুদণ্ড, এই মার্ডারের সাজা দুইটাই, হয় যাবজ্জীবন কারাদণ্ড না হয় মৃত্যুদণ্ড, এর বাইরে কোনো সাজা নেই। অর্থদণ্ড আছে, এটা আলাদা সাজা না, অর্থদণ্ড এটা যে কোনো একটা সঙ্গে হবে অথবা নাই। আর এর বাইরে খালাস দিতে হবে। আদালত কখনো 12 বছর 13 বছর বা 10 বছরের সাজা দেওয়ার এখতিয়ার নাই। আইনে বলছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড, এটাই দিতে হবে, আর না হলে খালাস। আদালত যদি মনে করেন যে না এই জায়গায় একটু কম অপরাধ করছে, একটু কম সাজা দিই, এটা সুযোগ নেই। তবে কালপেবল হোমিসাইড যদি হয়, কালপেবল হোমিসাইডে আদালত যদি মনে করেন যে না ওরে 50,000 টাকা জরিমানা করে দিলে হবে, এর পার্টিসিপেশনটা এরকম ছিল না, বা এর অপরাধটা এমনি জড়াই গেছে, বা এটাই হোক, যদি সেটা মনে করেন আদালত দিতে পারেন, আবার 10 বছর দিতে পারেন প্রেক্ষাপট অনুযায়ী। হ্যাঁ আদালত দিতে পারে যদি 34 ধারার কমন ইন্টেনশনটা প্রমাণিত যদি হয়ে যায়। সবাই হ্যাঁ 34 জনের কমন ইন্টেনশনই ছিল এই কাজে, তখন তাদেরকে ফাঁসি দিয়ে দিতে পারে। যেমন আবরার হত্যার যে আসামিগুলো ছিল, তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল যে আবরারকে মেরে ফেলানো, এই কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল কমন ইন্টেনশনটা থাকার কারণে। না অ্যাপিলেট ডিভিশনে আছে। জি, তাহলে হ্যাঁ। এখানে ওই যে এই আরেকজনের প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে যে ওই যে বলছেন আড়ালে যদি থাকে, মানে এটা কখন মানে যে ব্যক্তি বলবে গুলি করতে, সে কখন খুনি হবে, কখন তারপর বলতে যে একটা পেশ হচ্ছে। কারণ আমরা এই বইয়ের মধ্যে দেখছি প্রায় জায়গায় খুনি মানে খুন হয়েছে, মার্ডার হয়েছে, যে আপনার যে আদেশ করছে যে গুলি কর, গুলি করার পরে লোকটা মারা গেছে, ও তো জানে না, কিন্তু ও জানে, ওর জ্ঞান আছে। তো আমরা বইতে পারছি কালকে বলতে, কিন্তু আমরা আইন পাঠ পারবি যত বইটি আমরা প্র্যাকটিস করি সরকারের খুন মার্ডার, কিন্তু এটা কোন ক্ষেত্রে মার্ডার আর কোন ক্ষেত্রে কালকে বলতে সেটা দেখছি। আচ্ছা, এটা হচ্ছে যে এই যে পর্দার আড়ালে যে ব্যক্তিটা আছে, আপনাকে আমি বলতেছি যে ওকে গুলি, ওই জায়গাটা গুলি করেন, আপনি গুলি করে দিলেন, আপনি জানেন না, আপনার নলেজ নাই, কিন্তু আমার নলেজ আছে, আমি এই কাজটা কি করলাম? মার্ডার করলাম। কারণ আমার উদ্দেশ্যই ছিল এই কাজটা কি জন্য? মারা, তাকে মেরে ফেলানোর উদ্দেশ্য ছিল। কিন্তু যদি এরকম হয় যে আমার উদ্দেশ্য ছিল না মার্ডার করা, কিন্তু আমি জানতাম যে ওইদিকে একজন ব্যক্তি আছে, কিন্তু আপনি জানেন না,
তখন এটি কালপেবল হোমিসাইড হবে। তাহলে আমি জানতাম যে এটা এই কাজটার ফলে ওই লোকটা মারা যেতে পারে, সম্ভাবনা আছে, তখন এটি কালপেবল হোমিসাইড হবে। আমার ক্ষেত্রে আপনি খালাস হতে যেতে পারেন যদি আপনি প্রমাণ করতে পারেন। বার্ডেন অফ প্রুফ যেটা 105-এ, এটা হচ্ছে যে আসামি পক্ষ যখন দাবি করবে যে আমার এই কাজটা জেনারেল এক্সেপশনে আসছে, দেন আসামিকে প্রমাণ করতে হবে। যেমন কোন একজন আসামির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তার ওয়াইফকে মেরে ফেলছে, মার্ডারের মামলা করছে, সে এসে বলে যে ঘটনাস্থলে আমি ছিলাম না, তখন এইটা যদি সে প্রমাণ করতে পারে সে খালাস পেয়ে যাবে। কিন্তু যদি সে প্রমাণ করতে না পারে তখন তো মার্ডারের আসামি হবে। এখন এই জায়গায় প্রমাণের দায়িত্বটা আসামির। আসামি এসে বলবে যে না আমি ঘটনাস্থলে ছিলাম না, এটা তার সে প্রমাণ করবে। পিলিয়া ফেলি না, এটা 106 আছে। একজনের মারার জন্য গর্ত পেয়ে সেই গর্তে আরেকজন মারা গেল, উনি মারা গেল। আচ্ছা, গর্তের ওই উদাহরণটা দিই। সেটা হচ্ছে যে আপনার বাড়ির সামনে আর একজন ব্যক্তি, আপনার শত্রু আছে, সে চাইলো যে ওই জায়গায় গর্ত কেটে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে শুধু আপনি হাঁটেন না আরো লোকজন হাঁটে, কিন্তু সে মনে করছে যে এই গর্তটা আপনি পড়বেন, আপনি মারা যাবেন। কিন্তু ওই গর্তে আপনি ঠিক ওই জায়গায় হাঁটার সময় পড়ে গেছেন, পড়ে আপনি মারা গেছেন, সে মারা করছে। খেয়াল করেন, ওই কাজটা সেই ওই গর্তটা খুলছে কার জন্য? আপনার জন্য। পড়লো কে? আপনি। আপনি মারা গেছেন। ওই গর্তটা আপনার জন্য খুলছে, কিন্তু ওই রাস্তা দিয়ে আরো লোকজন চলাচল করে, ওই জায়গায় আরেকজন ব্যক্তি মানে রাস্তা মনে করে পা দিতে পড়ে গেছে, পড়ে মারা গেছে। তাহলে এটি হলো কালপেবল হোমিসাইড, কারণ তার উদ্দেশ্য ইন্টেনশনটা ছিল না তাকে মেরে ফেলানো, এবং এই কাজটাও ইনস্ট্যান্ট হয় নাই। আচ্ছা স্যার, এর আগে যে উদাহরণটা দিচ্ছেন যে কালপেবল হোমিসাইড গুলির ব্যবস্থা, তাহলে ওটা কি তাকে প্রমাণ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনারই একজন বলবেন যখন মার্ডারের ক্ষেত্রে আসামির কিছু প্রমাণ করা লাগবে না, কিন্তু কালপেবল হোমিসাইড কখন হবে? কারণ আসামি বাদী পক্ষ তো কালপেবল হোমিসাইডের মামলা করে নাই, করছে মার্ডারের, এবং কখনোই কালপেবল হোমিসাইডের মামলা করে না, করে কি মার্ডারের। এই মার্ডারের মামলা যখন করছে তখন আসামি দাবি করবে যে না ঘটনাটা তো মার্ডার ছিল না, কালপেবল হোমিসাইড ছিল। কারণ আসামি তো চাইবে যে সাজা থেকে অব্যাহতি পাওয়া, তখন সে 304-এ গেলে সাজা কম হবে, সে দাবি করে কালপেবল হোমিসাইড, তখন তার বার্ডেন অফ প্রুফটা তার উপর যাবে। তখন সে প্রমাণ করবে যে না ঘটনাটা এই ছিল, এই প্রেক্ষাপট। তখন সে বলুক যে এই নলেজটা আমার ছিল না যে ওই লোকটা মারা যাবে, বা ওই লোকটাকে মারার উদ্দেশ্য ছিল না, তখন যদি প্রমাণ করতে পারে কালপেবল হোমিসাইড হবে। 105, 105-এ আছে যে যদি কেউ ব্যতিক্রম দাবি করে তখন তাকেই প্রমাণ করতে হবে। 105-তে হচ্ছে আসামিকে প্রমাণ করার বিষয় আছে। জি হ্যাঁ হ্যাঁ। তার এরপরে আমরা সাজাটা পড়ে ফেলবো। 302 পড়ে ফেলছি অলরেডি। আর 303-এ হচ্ছে একটাই সাজা, যদি হ্যাঁ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় ব্যক্তি যদি কাউকে খুন করে, তার যে প্রমাণিত হয় যে সে খুন করছে, তার একটাই সাজা, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এই প্রশ্নটা এভাবে আসছে যে যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত ব্যক্তি সর্বনিম্ন সাজা করতো। সর্বনিম্ন শুনলে তো আমাদের মনে হয় যে মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন অথবা আরো কম টম আছে কিনা। এই যে প্যাচটা লাগা দেবে জায়গা আপনাকে কনফিউজ করে ফেলবে যখনই লাগবে সর্বনিম্ন সাজা কত। সাজাই তো একটা, সর্বনিম্ন আর সর্বোচ্চ ওই মৃত্যুদণ্ডই সাজা। তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। এই জায়গায় বেশ কিছু প্রশ্ন এই যে আসছিল, নবম জুডিশিয়াল সার্ভিস কমিশনে আসছিল। দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি? এই সর্বনিম্ন শুনলেই একটু মনে হবে যে না মৃত্যুদণ্ড তো হবে না, এটা বাদ। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনটা চেয়েছে। হ্যাঁ, এরপরে 307 খুনের উদ্যোগ, অ্যাটেম্প্ট টু মার্ডার, এটা পড়বেন শাস্তিটা, আর এর মাঝে তেমন আহামরি কিছু নাই। আর হত্যা চেষ্টা, আত্মহত্যার প্রচেষ্টা শাস্তি আছে 309-এ। যদি কেউ আত্মহত্যায়, অর্থাৎ এটা এভাবে প্রশ্ন আসতে পারে যে বেঁচে থাকলে সাজা হবে, আর মারা গেলে তার কোনো সাজা নাই কোন অপরাধের ক্ষেত্রে। এটা হচ্ছে 309 ধারায়। আত্মহত্যার যদি কেউ চেষ্টা করে, তাহলে যদি চেষ্টা করে, যদি আত্মহত্যা করেই ফেলে, তাহলে তো আর বেঁচে নেই, সাজা আর কি হবে? তাহলে ওই আত্মহত্যার সাথে প্ররোচনা দিয়েছে যারা, তারা সাজা পাবে। আর যদি এই প্ররোচনাই যদি পরবর্তীতে আত্মহত্যাটা সংগঠিত করতে না পারে, তার সাজার ব্যবস্থা করতে হবে যে না আমরা প্ররোচনা দিই নাই, ও নিজে নিজে আত্মহত্যা করছে, ওর বিরুদ্ধে মামলা হবে। যদিও এগুলো হয় না, বাংলাদেশে হয়নি এখনো পর্যন্ত। তাই হোক, পরীক্ষা আছে, আমরা পড়বো। জি, ঠগ, ঠগ লাগবে না। এরপরে আছেন কজিং মিসক্যারেজ, গর্ভপাত। এই ওই জায়গায় একটা প্রশ্ন আছে,
এই যে 312টা পড়বেন, সম্মতি সহ গর্ভপাত করলে শাস্তিটা পড়বেন। জি, এরপর আমরা চলে আসি হার্টে, 319 320 গ্রিভিয়াস হার্ট। না, আর ওই যে 312 পড়লে হবে। এরপরে চলে আসেন হার্ট এবং গ্রিভিয়াস হার্ট। হার্টটা হচ্ছে দেখেন এই জায়গায় দৈহিক যন্ত্রণা, পীড়া আর বৈকল্য করে দেওয়া। দেখা যাচ্ছে যে কেউ একজন এসে আপনাকে দৈহিক যন্ত্রণা দিল, যন্ত্রণাটা কেমন, এটা সিন্ডিকেট হলো, তাহলে সিন্ডিকেটলে আপনি ব্যথা পাবেন, এটা দৈহিক যন্ত্রণা হলো। অথবা আপনাকে একটা, এই যে বিভিন্ন পোকামাকড় আছে আপনার শরীরে, একটা পোকামাকড় দিয়ে দিল, আপনার পোকা একটা কামড় দিল, তখন কি আপনি এটা পেলেন, কষ্ট পেলেন, এটা হচ্ছে হার্ট। মানে হার্ট মানে যে সবসময় থাপ্পড় দেওয়া না, আপনার থাপ্পড় দিলে তো 323 ধারার অপরাধ হয়ে যাচ্ছে। তাহলে হার্টটা হচ্ছে যে আপনাকে একটু পীড়া কষ্ট দিল। আরেকটা হচ্ছে যে কোনো একটা রোগ আক্রান্ত করে দিতে পারে। দেখা যাচ্ছে যে কারো করোনা হয়েছে, আপনার সে এসে জড়ায় ধরলো যে যা আমি তো মারা যাবো, তোমার সাথে একটু কোলাগুলি করে যাই, আমি মনে হয় আর বাঁচবো না। ইচ্ছা করে যদি করে তাহলে এটা কি করলো, হার্ট করলো। দেখা যাচ্ছে যে কারো পক্স উঠছে, চিকেন পক্স, এই রোগীটা ইচ্ছা করে দেখলো যে যা আমার তো হয়েছে, আমি তো কষ্ট পাচ্ছি, আর একজন আমার শত্রু আছে, ওর সাথে একটু মোলাকাত করে আসি। এই যে খোস পাতলা, এই রোগটা সোয়াসে রোগ, এই সোয়াসে রোগটা ছড়াই দিল সে, তখন সেটাও কি হলো, হার্ট হলো। কেউ একজন ইনজেকশন দিয়ে আপনার শরীরে পুশ করে দিল, এই পুশ করার কারণে আপনার দেখা যাচ্ছে যে ভিতরে রক্তের কোলেস্টেরল বেড়ে গেল, অথবা আপ ডাউন করলো আপনার গুলা, এই কি বলে যে আপনার প্রেশার আপ ডাউন করলো। তাহলে এই যে আপ ডাউন করার সময় আপনাকে দেখা যাচ্ছে যে কেউ বললো যে না, তাকে ডায়াবেটিক্স এর ওষুধ দেওয়া হচ্ছে, দিয়ে দিচ্ছে প্রেশার বাড়ানোর ওষুধ, এমনিতে আপনার প্রেশার বৃদ্ধি আছে, তখন সেই লোকটা কি মারা যাবে না? মারা যাবে। তাহলে এরকম হসপিটাল, জেলখানা থেকে ডেকে আনলো যে তারা আমরা চিকিৎসা করবো, নিয়ে হসপিটালে নিয়ে দেখা যাচ্ছে যে দিয়ে দিল ইঞ্জেকশন, আর একটা দিয়ে দিল, দেওয়ার পরে তার দেখা যাচ্ছে যে প্রেশার বেড়েছে, হার্ট ফেল করে মারা গেল, তখন সেটি কি হবে, হার্ট হবে। আর এই কাজটা যদি উদ্দেশ্য পরিণত ভাবে করা হয় তখন তো সেটা খুনের পর্যায়ে চলে যাবে, খুন করার উদ্দেশ্যে যদি করে। তাহলে এটা দেখলাম বৈকল্য হওয়া, পীড়া দেওয়া বা কোনো একটা রোগে আক্রান্ত করা, সবকিছু হচ্ছে হার্ট। এটা হচ্ছে সিম্পল। দেখেন ওই যে কালপেবল হোমিসাইডের মতো, এই জায়গাগুলো যখন বেশি হয়ে যাবে, গ্রিভিয়াস টাইপের হবে, অর্থাৎ গুরুতর হবে, তখন সেটি হয়ে যাবে গ্রিভিয়াস হার্ট। 320 ধারাতে এই জায়গা প্রশ্ন আছে যে কয় শ্রেণীর অপরাধ গ্রিভিয়াস হার্ট হিসেবে গণ্য হয়। এটি 8 শ্রেণী, 8 শ্রেণীর অপরাধকে গ্রিভিয়াস হার্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে ইমাস্কুলেশন, পুরুষত্বহীন করা। দ্বিতীয়টা হচ্ছে এই দেখেন, মাথার দিকে তাকান, চোখের জ্যোতি নষ্ট করে দেয়া, মনে রাখতে হবে। 2 নম্বর চোখের জ্যোতি নষ্ট করা, কানের শ্রবণ শক্তি নষ্ট করে দেওয়া, এরপরে হচ্ছে দাঁত ভেঙে ফেলা, এরপরে মুখমণ্ডল বিকৃত করে দেওয়া, এরপরে আছে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে ফেলা, অস্থি। আর হচ্ছে যে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ভেঙে ফেলা না, তার শক্তি বিনাশ করে দেওয়া। দেখা যাচ্ছে যে কেউ একজন ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, এই হাতটা অবাস হয়ে গেছে, অচল, কিন্তু সে কোথাও আঘাত করে নাই, কোনো কাটা ছিঁড়া নাই, কোনো জায়গায় জয়েন্টে ছিঁড়ে যায়নি, কিন্তু ইঞ্জেকশন পুশ করার কারণে এটা পুরোটা অচল হয়ে গেছে, তার মানে এর কার্যক্ষমতা নষ্ট করে দিয়েছে। অথবা এমন আঘাত করছে যে টানা 20 দিন তাকে হসপিটালে থাকা লাগছে, তখন সেটি কি হয়ে যাবে, গ্রিভিয়াস হার্ট হবে। তাহলে এই 8 শ্রেণীর, এটা মনে রাখতে হবে। উদাহরণ দিলেও আমরা এই 8 শ্রেণীর মধ্যে যদি পড়ে যায় তখন সেটি এই গ্রিভিয়াস হার্ট হবে। এর মধ্যে 323, 24, 25টা পড়বেন, আর 326 হচ্ছে গ্রিভিয়াস হার্টের সাজার কথা উল্লেখ আছে। আর এদিকে পড়বেন হচ্ছে 332, 333, এটা পরীক্ষা এখনো পর্যন্ত আসেনি, তবে এটা পুলিশ যখন মামলা করে সে তার দায়িত্ব পালন করার সময় তার উপর আঘাত করা হয়েছে, রাজনৈতিক মামলা হলে এই ধারাগুলো দিয়ে দেয়। হ্যাঁ, পুলিশ যখন মামলা করে দেখবেন যে ধারা কম দেয় না, একাধিক ধারা, যত মানে কোন একটাই তো আপনি আটকাবেন, যে কোনো একটা আটকানোর সুযোগ থাকে। এরপরে আছেন 339, 39, 40 রংফুল রেস্ট্রেইন, রংফুল কনফাইনমেন্ট। দেখেন রংফুল রেস্ট্রেইনটা কি, অবৈধভাবে বাধা দেওয়া,
বাধা দেওয়া। এই যে রেস্ট্রেন্ট করতেছে আপনার যে পথ, এই জায়গায় মূল বিষয়টা হচ্ছে আপনার আইনত অধিকার আছে কোনো একটা পথে চলার, কোনো একটা দিকে যাওয়ার, সেই জায়গায় কেউ বাধা দিচ্ছে। বাধাটা অনেক প্রকার হতে পারে, এই পথে দিয়ে চলা যাবে না, অথবা এই পথ দিয়ে যদি তুমি হাঁটো তাহলে হাত পা ভেঙে ফেলে দেবো, তখন আপনি ভয়তে আর ওই পথে যাচ্ছেন না, তখন এটা কি রংফুল রেস্ট্রেন্ট। যে আপনার ওই জায়গায় অধিকার আছে। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে যদি এমন হয় যে তার জায়গা দিয়ে আপনি যান, তখন তার জায়গায় আপনি মামলা করতে পারবেন না যে রংফুল রেস্ট্রেন্ট হয়েছে, কারণ তার জায়গায় তার বাধাদের এখতিয়ার আছে। কিন্তু এই জায়গাটা সরকারি রাস্তা, এই জায়গায় সবাই যেতে পারে বা আপনার অধিকার আছে, তারও যেমন অধিকার আপনার অধিকার, সুতরাং সে বাধা দিতে পারে না, তখন আপনি মামলাটা দায়ের করতে পারবেন যে রংফুল রেস্ট্রেন্ট হয়েছে। এর আগ পর্যন্ত আপনি রংফুল রেস্ট্রেন্ট বলতে পারবেন না। রংফুল কনফাইনমেন্টটা কোথায়? রংফুল কনফাইনমেন্টটা হচ্ছে যে আপনাকে অবৈধভাবে অবরোধ করে রাখা, আটক করে রাখা। আটকটা এরকম হতে পারে, আমরা এই যে ক্লাসরুমে ক্লাস করতেছি, আমাদের এই বাইরে থেকে এই জায়গা থেকে আলামিন ভাই এসে তালা দিয়ে চলে গেল, তাহলে আমরা এই জায়গা থেকে কি আর বের হতে পারবো? পারবো না। আমরা কিন্তু রুমের ভিতর চলাচল করতে পারবো, কিন্তু বের হতে পারবো না রুম থেকে। এটা কি রংফুল কনফাইনমেন্ট। আবার এমন হতে পারে আমরা এই যে 6 তলায় আছি, নিচ তলায় দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, কারণ বের হওয়ার রাস্তা ওই একটাই, ওই জায়গা দিয়ে বলে দিচ্ছে, ঘোষণা দিয়ে দিচ্ছে এই জায়গা থেকে 6 তলা থেকে নামলেই গুলি হবে, এই জায়গায় গুলি করে মেরে ফেলবো। তখন কি আমরা ভয় আর কেউ ওই জায়গায় নামতে পারবো? পারবো না। এটা হচ্ছে কি নজরবন্দি করে এই যে রেখে দিল, ভয়ভীতি দিয়ে, এটাও রংফুল কনফাইনমেন্ট। তাহলে রংফুল রেস্ট্রেন্ট আর রংফুল কনফাইনমেন্ট সম্পর্কে আমরা বুঝছি। অর্থাৎ রংফুল রেস্ট্রেন্ট হচ্ছে যে জায়গায় অধিকার আছে, এই অধিকারে কেউ বাধাগ্রস্ত করলে সেটা রংফুল রেস্ট্রেন্ট। আর কনফাইনমেন্টটা এটা আটক করে রাখা, সেটা হতে পারে তালাবদ্ধ করে রাখা, তা অথবা অন্য ইশারা ইঙ্গিতে করে দেওয়া, অথবা খোলা মাঠে হতে পারে যে এই মাঠের এই এরিয়ার বাইরে যদি দায়িত্ব গুলি করবো, এটা যদি ভয়ভীতি দেখায় তখন তো কেউ যাবে না ওইটার বাইরে, সীমানার বাইরে যখন যেতে পারবেন তখন সেটি রংফুল কনফাইনমেন্ট। জি, এরপরে আছেন ক্রিমিনাল ফোর্স অ্যাজার্ট। দেখেন 349, এটা হচ্ছে ফোর্স। কোন ব্যক্তি, ফোর্সটা কি? কোন ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার গতি সঞ্চার করে দেওয়া অথবা গতিরোধ করা। যেমন আপনি সাইকেল চালায় যাচ্ছেন, কেউ একজন এসে হুট করে এরকম যেতে গেল, আপনি কি বাস ভাই তাড়াতাড়ি ব্রেক করবেন? হয় ও মরবে, না হলে আমি মরবো, তাড়াতাড়ি যদি দেখে যে এটা কি করলো, সে গতি আপনাকে রোধ করে দিল। অথবা আপনি চলতেছেন, আপনার পিছনে ক্যারিয়ার নিয়ে ধরে দাঁড়ায় থাকলো, আপনি আর সাইকেল চালাতে পারতেছেন না, তাহলে আপনার কি ফোর্স করছে সে। অথবা আপনি একটা ঘোড়ার গাড়িতে যাচ্ছেন, এই ঘোড়ার গাড়িতে যে পিছনে গিয়ে কেউ একজন সিট দিল, ঘোড়া সিগরেট দিয়ে ভয় পেয়ে দৌড় মারলো, তাহলে অথচ সে কিন্তু ঘোড়ার গায়ে হাত দেয়নি, কিছু করেনি, পাশে যে ইচ্ছা কিন্তু শীষ দিল, এই শীষটার কারণে ওইটার কি গতি সঞ্চার হয়ে গেছে, ওইটা দৌড় মারছে। আবার দেখা যাচ্ছে যে আপনার হাতে একটা টোপ আছে, যে এই ঘ্রাণটা কুকুর পছন্দ করে। এখন কারোর একটা এই যে যেগুলো পোষ্য প্রাণী আছে, কুকুর, ওই কুকুরটা নেওয়ার জন্য আপনি কি করলেন, পকেটে রাখলেন এই টোপটা, যে ঘ্রাণ পাবে, কারণ মানুষ হয়তো ওই ঘ্রাণটা পাবে না, কিন্তু কুকুর টের পায়। এই পাশ দিয়ে আপনি হাঁটা চলা করলেন, কুকুর টের পাইছে, আপনি এবার আপনার পথে চলে যাচ্ছেন, কারোর কিছু বলেননি, কুকুর আপনার পিছনে পিছনে চলে গেছে, তাহলে এটা কি হলো? ফোর্স হয়েছে, ক্রিমিনাল ফোর্স। আর এই যে এই কাজটা ফোর্স থেকে ক্রিমিনাল ফোর্সে রূপান্তর হবে কখন? যখন আপনার ওইটার মধ্যে ক্রিমিনাল মনমানসিকতা থাকবে, গিল্টি মাইন্ড থাকবে, এবং কোনো একটা অপরাধ করার উদ্দেশ্যে এই কাজটা করতেছেন, তখন সেটি হবে ক্রিমিনাল ফোর্স। তাহলে ফোর্স আর ক্রিমিনাল ফোর্সের মধ্যে এই মৌলিক পার্থক্য হচ্ছে যে এমনি করলে সেটা ফোর্স, আর যদি এটার মধ্যে অপরাধ করার প্রবণতা থাকে এবং ওই কাজটাই যদি অপরাধের জন্য করা হয় তখন সেটি ক্রিমিনাল ফোর্স হবে। তাহলে অপরাধমূলক বল প্রয়োগ হবে। জি, না, শুধু ফোর্সের কোনো শাস্তি নাই, ক্রিমিনাল ফোর্সের আছে। অ্যাজাল্ট, অ্যাজাল্টটা হচ্ছে যে কি আক্রমণ। আক্রমণটা কেমন? আমরা আক্রমণ বললে বুঝি যে হয়তো আপনার উপর মারধর করছে, কেউ একজন এসে হয়তো কোনো কিছুতে বাড়ি মারছে, না। আক্রমণটা হচ্ছে যে অঙ্গভঙ্গি করা। দেখা যাচ্ছে যে কেউ একজন এসে বললো যে তোর দাঁত ফেলে দেবো এখনই, এই যে যে দাঁত ফেলে দিতে চাই স্যার, আপনি ভয় ভীতি পেয়েছেন, এটাই হচ্ছে আক্রমণ করছে, আপনার উপর আক্রমণ হয়েছে। কিন্তু যদি এই দাঁতটা ভেঙে ফেলতো তখন কি হয়ে যেত? গ্রিভিয়াস আর্ট হয়ে যেত। দাঁত ভাঙে না, কিন্তু থাপ্পড়াটা দিয়ে ফেলছে, 323 অপরাধ হয়ে যেত, হার্ট হয়েছে। আর যদি দাঁত পড়ে যায় গ্রিভিয়াস আর্ট, আর দাঁত ফেলেনি, এসে অঙ্গভঙ্গি করছে যে একটা, এই যে ভয় পেয়েছে, তখন সেটি কি? তাহলে বুঝছেন কিনা আক্রমণটা, বুঝছেন কিনা? হ্যাঁ, কথাও হবে। ওই যে আস্ফালন করতেছে, তোরে আজকে দেখে নেবো, হ্যান করবো ত্যান করবো, তখন সেটি কি? অ্যাজাল্ট। অথবা কোনো নারী দেখা যাচ্ছে চলতেছে, তখন তার পাশ দিয়ে এসে তাকে
ডিস্টার্ব করতেছে, তখন সেটিও কি হবে, অ্যাজাল্ট হবে, আক্রমণ করছে বা তার সম্মান হানি করছে। এই যে আউটরেজ মডেস্টি 354 ধারাতে আছে, তাহলে 354 ধারার ইটা পড়বেন, অপরাধের ইটা। জি, 353 354 এটা পড়বেন। এরপরে আসেন 349 59, কিডন্যাপিং। আর হচ্ছে কিডন্যাপিংটা হচ্ছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে হয়, আর অ্যাবডাকশন হচ্ছে বড়দের ক্ষেত্রে। কিডন্যাপিংটা দুই শ্রেণী হতে পারে, একটা হচ্ছে যে এই ভূখণ্ডের বাইরে নিয়ে চলে যাওয়া, আর একটা ভূখণ্ডের ভিতরেই কোনো আইনজ্ঞ অভিভাবকের থেকে আলাদা করে ফেলা। দেখা যাচ্ছে যে কোনো অভিভাবক আছে, এই অভিভাবক থেকে ওই বাচ্চাকে লুকিয়ে নিয়ে চলে গেল কেউ, তখন এই কাজটা কি হবে, কিডন্যাপ হবে। দেখা যাচ্ছে যে কোনো একটা হসপিটালে ভূমিষ্ঠ হয়েছে একটা বাচ্চা, ওই বাচ্চাকে আর একজন কেউ, বিভিন্ন সময় দেখবেন মিডিয়ায় খবর সম্প্রচার হয় যে বাচ্চা চুরি করে নিয়ে গেছে, যার সময় ধরা পড়ছে, তাহলে ওই সময় দেখা যাচ্ছে যে কেউ নিয়ে চলে গেল, তাহলে এই নেওয়াটা কি হয়েছে, কিডন্যাপ হয়েছে। কিন্তু আপনাকে যদি, আপনি অ্যাডাল্ট, আপনাকে যদি কেউ ধরে নিয়ে চলে যায়, তখন সেটি হবে অ্যাবডাকশন, তখন সেটি কিডন্যাপিং না। যদিও আমাদের মিডিয়ার ভাষায় সবার সবগুলোই অপহরণ লেখে, কিডন্যাপিং লেখা হয়, কিন্তু আইনের ভাষায় ওটা কিডন্যাপিং না, ওটা হচ্ছে অ্যাবডাকশন। কিডন্যাপিংটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে, সেটা কখনো আইনানুগ অভিভাবকের থেকে এই ভূখণ্ডের ভিতরেই রাখা, আর ভূখণ্ডের বাইরে নিয়ে যাওয়া আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতিরেকে। যাই হোক, এই দুটাও আমরা বুঝছি আশা করি। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে যে নাবালক বাচ্চার ক্ষেত্রে আপনার 16 বছর, আর মেয়েদের হলে মেয়েদের 16 বছর, আর ছেলেদের হচ্ছে 14 বছরের ক্ষেত্রে। না, 375 দ্বারা রেপ, রেপের সংজ্ঞা, এটা দিয়ে আমরা ক্লাস শেষ করবো। এরপরে অর্থ বিষয় নিয়ে চলে যাবো ইনশাল্লাহ, আগামী ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। রেপটা হচ্ছে এটা, এই জায়গায় কনসেন্টের কথা বলা আছে আর উইলের কথা বলা আছে। পাঁচটা আপনার উপাদান আছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে এগেইনস্ট হার উইল, আর বাকিগুলো সব কনসেন্ট, উইদাউট হার কনসেন্ট। এই কনসেন্টটা কখনো ভয়ভীতি দেখে আদায় করা হয়, কখনো ভুল বুঝায় আদায় করা হয়, এক এক প্রেক্ষাপটে। দেখেন প্রথমটাই কি আছে, এগেইনস্ট হার উইল, ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছাটা কি, ইচ্ছাটা কেমন, ইচ্ছাটা হচ্ছে যে স্ব ইচ্ছা। এই যদি কেউ দাবি করে যে আমার ইচ্ছার বিরুদ্ধে দর্শন করছে, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে ইচ্ছার বিরুদ্ধে কিভাবে করছে। কারণ তাকে তো দেখাতে হবে যে আমাকে যখন সে দর্শন করতে আসে আমি দৌড়াইছি অথবা চিল্লাইছি, লোকজন জড়ো করা হয়েছে, এই প্রেক্ষাপট গুলো থাকলে বোঝা যাবে ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আর যদি এই সিচুয়েশনটা না থাকে, তখন সেটি ইচ্ছার বিরুদ্ধে না, তখন সেটি সম্মতি সহকারে হতে পারে। আরেকটা হচ্ছে যে এগেইন উইদাউট হার কনসেন্ট। প্রথম দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তার সম্মতি ব্যতি রেখে বা সম্মতি ব্যতীত বা ছাড়া। এই দুইটার ভিতর মৌলিক পার্থক্যটা হচ্ছে, উদাহরণ দিলে বুঝবেন। এগেনস্ট হার হুইল নর্মাল বিষয়, যে সে জোরাজোরি করে দর্শন করছে। আর উইদাউট হার কনসেন্ট, কনসেন্টটা হচ্ছে যে একজন দেখা যাচ্ছে যে ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় আছে, তার যে দর্শন করছে সে তো ওই সময় টের পায়নি কোনো কিছু, পরে হয়তো বাধা দিতে পারে, এটা হচ্ছে যে উইদাউট হার কনসেন্ট, তার কনসেন্টটা নেওয়া হয়নি। অথবা কেউ একজন কোনো বুদ্ধি প্রতিবন্ধী থাকতে পারে বা বাক প্রতিবন্ধী, সে তার বিষয়গুলো বলতে পারতেছে না কাউকে, বা ওই সময় বাধা দিতে পারেনি তার দুর্বলতার কারণে, তখন সেটি হবে উইদাউট হার কনসেন্ট, তার কনসেন্ট ছাড়াই। কারণ ইচ্ছার বিরুদ্ধে যখন হবে, তখন হচ্ছে যে সে বাধা দিয়েছিল, ইচ্ছা প্রকাশ করে নাই, কিন্তু ওইটার অনিচ্ছার প্রকাশ করছে, সে অনিচ্ছাটা প্রকাশ করছে, এরপরেও তাকে জোর করে দর্শন করা হয়েছে, তখন সেটি হবে এগেইনস্ট হার উইল। আর যখন এই যে তার ওই ব্যক্তির কোনো দুর্বলতা, ভিকটিমের দুর্বলতার ওই নিয়ে আশ্রয় নিয়ে কেউ দর্শন করবে, তখন সেটি হবে উইদাউট হার কনসেন্ট। ঘুমাচ্ছেন কেন? এরপরে 3 নম্বর হচ্ছে কনসেন্ট দিয়েছে, কিন্তু এই কনসেন্ট দিয়েছে মৃত্যু অথবা গুরুতর ভয় দেখায়। সম্মতি দিয়েছে, কেউ এসে ভয় দেখাইছে যে তুমি যদি সম্পর্ক করতে না দাও তাহলে তোমাকে এখন মেরে ফেলবো, অথবা অস্ত্র দেখিয়ে ভয় দেখালো, অথবা তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, অথবা তোমার সন্তানকে মেরে ফেলবো। এগুলো যে বিভিন্ন ডাকাতি যারা করতে যায়, এইগুলো ঘটনা ঘটে থাকে। তখন হয়তো সে ভয় পেয়ে সম্মতি দিতে যে ঠিক আছে, আমার বা ইকে মেরো না, আমার সন্তানকে মেরো না, বা আমার হাজবেন্ডের কোনো ক্ষতি করো না। এই এই প্রেক্ষাপটে যদি হয়, তখন হবে
কনসেন্ট দিয়েছে, কিন্তু কনসেন্টটা দিয়েছে ভয় ভীতি এই প্রেক্ষাপটে, তখন ওইটি রেপ হবে। আরেকটা হচ্ছে যে আরেকটা কনসেন্ট যখন মহিলা মনে করতেছে যে তার হাজবেন্ড, কিন্তু ওই পুরুষটা জানে যে সে তার হাজবেন্ড না। তো এই প্রেক্ষাপটে যদি সে এই যে সরল বিশ্বাসে যদি সম্মতি দেয়, সেই সম্মতিটাও রেপ হবে। এরপর আরেকটা হচ্ছে যে 14 বছরের নিচেই যদি কোনো ব্যক্তি হয়, নারী হয়, তাহলে সেই ক্ষেত্রে সে সম্মতি দিক বা না দিক উভয় ক্ষেত্রেই রেপ হবে। তাহলে এই জায়গা দেখেন 5টা উপাদান, এর মধ্যে প্রথমটা হচ্ছে উইল, এগেনস্ট তার উইল, বাকিগুলো সব কনসেন্ট। তাহলে কনসেন্টের ক্ষেত্রে কখনো ভয়ভীতি দেখানো হচ্ছে, কখনো ভিকটিমের দুর্বলতার আশ্রয় নেওয়া হচ্ছে, অথবা ভিকটিমকে কখনো ওয়াইফ হিসেবে বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, অথবা বলা হচ্ছে যে ঠিক আছে আমরা তো বিয়ে করব বা বিয়ে করতেছি, আমরা তো এখন হাজবেন্ড ওয়াইফ, এই ধরনের অর্থাৎ ভুল বুঝায় যখন করবে তখন সেটি রেপ হয়ে যাবে। আর নারী শিশু নির্যাতন দমন আইনের 9-1-এ যে নতুন সংশোধনী আছে, সে জায়গায় যদি কোনো 18 বছরের নিচেই যদি কোনো শিশুর সঙ্গে এই কাজ হয়, সেটা মেইল নাকি ফিমেল সেটা বিষয় না, উভয় ক্ষেত্রেই রেপ হবে। আর যদি 18 বছরের উপরে হয়, যদি মেইল হয়, তখন সেটি আনন্যাচারাল অফেন্স হয়ে যাবে, তখন সেটি 377 দ্বারাই যাবে। যাবজ্জীবন। এইটার এই সংজ্ঞা ঠিক থাকবে, কিন্তু শাস্তিটা এটা হবে না, শাস্তি হবে নারী শিশু 9-1 মৃত্যুদণ্ড। এটা যাবজ্জীবন, এটা আসবে না, প্রশ্নটা এটা আসবে না, এটার সংজ্ঞা আসতে পারে, প্রশ্ন উত্তর এটা এটা আসবে না। কিন্তু সংজ্ঞাটা আসবে, সংজ্ঞাটা বোঝার সুবিধার্থে সংজ্ঞাগুলো থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, সংজ্ঞা থেকে প্রশ্ন আসবে, শাস্তি থেকে এই 376 থেকে প্রশ্ন আসবে না, কিন্তু 375 থেকে প্রশ্ন আছে, কারণ 375-এর উপর ভিত্তি করেই এই উপাদানগুলো, কয়টি উপাদান আছে, এরপরে কোনটা সম্মতি, এই সম্মতি দিয়েছে, তখন এটি কি রেপ হয়েছে নাকি অ্যাডাল্টারি হয়েছে নাকি কোনো অপরাধী হয়নি, এটা হবে। আচ্ছা, প্রশ্ন আছে কিনা? যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনাদের কোনো কোনো প্রশ্ন আছে? জি, সম্ভবত নাই, কারো কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। আপনাদের এটা তো 13 বছরের নিচে হলে, হ্যাঁ হ্যাঁ, নিজের স্ত্রী যদি হয় ম্যারিটাল রেপ ক্ষেত্রে, 12 বছরের কম ছিল। সেটা আবার সাজার ক্ষেত্রে সাজা লাগবে না, সাজা দরকার 2 নেই। বছরের সাজা, 12 বছর কম। হুম। আর যত বাল্য বিয়ে তো প্রথমে ওইটাতেই। জি, প্রশ্ন, কারো কোনো প্রশ্ন? আমি হ্যাঁ সময় পাইনি, আমি করবো দেখি, সময় পাওয়া যায়নি। পেছানোর সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, না পেছানোর কোনো সম্ভাবনা পেছানোর সম্ভাবনা দেখতেছি না, এই ভাইবা এদের হয়ে যাওয়ার পরপরই ডেট করে দেবে। ই দিয়েছে না, ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, বুঝতে পারছি। এটা শেষ হলেই দেবে, ওই মেয়াদটা শেষ হওয়ার সাথে সাথে দেবে। যারা অফিসে অথবা যারা রিভিউ থেকে অফিসে থাকছে, জি। এদের ক্ষেত্রে তো আবার এক্সামের ব্যবস্থা আছে। তাদেরও তাদেরও ফর্মগুলো সময় দেবে। সময়টা কোথায়? যাই হোক, ওইটা আমরা মাথায় না রেখে অপশন পাইলে সময় পাইলাম, পড়াশোনা করলাম, এখন প্রস্তুতি নিতে হবে, কারণ প্রস্তুতিতে ঘাটতি হলে পরে বিপদে পড়ে যেতে হবে। তারপরে না হলে নাই, শিখলে তো সমস্যা নাই, আইন শিখলে এটা কাজে লাগবে আমাদের। জি হ্যাঁ, আমি চেষ্টা করছি। জি, দেখেন সময় পাই না, এই যে ওয়ার্কিং ডেতে কোর্ট কাছারি ব্যস্ত, আবার বন্ধের দিনে আপনাদের এই জায়গায় চলে আসি, তবে নিয়ত আছে দিব ইনশাল্লাহ। তাহলে আমাদের একটু কল্যাণ হয়। জি, ঠিক আছে তাহলে।
Right.